নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ ছোট গল্প। গল্পের নাম কল্পপুরুষ। শুনতে থাকুন আজকের গল্প কল্পপুরুষ। আলো নিভিয়ে দিলেও ঘর অন্ধকার হয় না, এই এক দোষ কলকাতার। এমন একটা শান্ত তিমির কোথাও নেই, যেখানে নিজের চারিদিকটাকে মুছে দিয়ে ডুবে যাওয়া যায় আকাশের সমুদ্রে। পার্কের এক কোনায় গিয়ে বসলেও শোনা যাবে পেনশন পাওয়া বড়বাবুদের জ্ঞানগর্ভ আলোচনা। ঘরের মাঠের এক প্রান্তে গিয়ে বসলেও কানে আসবে চেঁচিয়ে চেঁচিয়ে টাকার হিসেব করছে কেউ, অথবা ম্যাখা করছে ক্রিকেট ম্যাচের। চিনে বাদামের খোলা ভাঙবার আওয়াজে মুখর হয়ে থাকবে গঙ্গার ধার। মনে হবে সারা পৃথিবীতে রাশি রাশি দাঁত ছাড়া কিছুই অবশিষ্ট নেই আর। নির্জনতা কোথাও নেই, নেই অন্ধকার। এমন একটা বিবর নেই যেখানে আহত জন্তু লিহন করতে পারে নিজের ক্ষতকে। আলো আর শব্দ, শব্দ আর আলো সব সময় খুঁজে ফিরছে শিকারীর মতো। সামনের রাস্তা থেকে বল্লমের ফলার মতো আলো এসে পড়েছে ঘরে। উধারের বাড়িটার তেতলার ঘরে একটা 100 পাওয়ারের আলো জ্বেলেছে কেউ। যতবারই দৃষ্টি যাচ্ছে ততবারই মনে হচ্ছে এক এক মুঠো করে করকরে বালি এসে পড়ছে চোখের ভিতরে। শুয়েছিল, উঠে বসল শিবেন। আবার কি ব্ল্যাক আউট আসতে পারে না কলকাতায়? ফিরে আসতে পারে না যুদ্ধের যুগের সেই তিমিরান্ধ দুঃস্বপ্ন? অথবা এখান থেকেই একটা ভারী পাথর ছুঁড়ে দিয়ে ভেঙে চুরমার করা যায় না ওই 100 পাওয়ারের বাল্বটাকে? কিন্তু মনের ভেতর, সেখানে কি করে টেনে আনা যাবে কালো অন্ধকার? বাইরের সমস্ত আলো মুছে গেলেও বুকের মধ্যে কি করে আসবে একটা শীতল মৃতরাত্রি? সায়ানাইট? ছি ছি, অত কাপুরুষ নয় শিবেন। শিবেন কাপুরুষ নয়, তবু আলো নেভানো ঘরের দরজাটা হুড়মুড় করে খুলে যেতেই সে থরথর করে কেঁপে উঠল। 2-3টে গলায় সমস্বরে চিৎকার উঠল, চলো শিবেন, চলো চলো চলো, 1 সেকেন্ডও দেরি নয় আর। কোথায় যেতে হবে? কোথায়? নির্বোধ অভিভূত প্রশ্ন এলো শিবেনের। একজন এগিয়ে গিয়ে টেনে দিলে ঘরের সুইচটা। একরাশ নগ্ন হিংস্র আলো নিঃশব্দে হেসে উঠল হা হা করে। শিবেন 2 হাতে চোখ ঢেকে ফেলল। আজকের দিনে এমন করে আলো নিভিয়ে বসে থাকতে হয়? গাধা কোথাকার। আর একজনের গলায় ধিক্কার শোনা গেল, চট করে ভালো জামা কাপড় যা আছে পরে নে, এক্ষুনি তোকে যেতে হবে অমিতাকে বিয়ে করতে। অমিতাকে? অমিতাকে বিয়ে করতে? আমাকে? যেন অনেক দূর থেকে কথা কইল শিবেন। হ্যাঁ, তোকেই বই কি। রাত 10টায় শেষ লগ্ন, এক্ষুনি বেরোতে হবে। আর একজন তাকালো হাতের ঘড়িটার দিকে। এখন তো 8টা, যেতে প্রায় ঘন্টাখানেক লাগবে। আমরা বাইরে ট্যাক্সি দাঁড় করিয়ে রেখেছি। সজোরে শিবেনের পিঠে একটা থাবড়া মারল সে। হেসে বলল, হা হা হা, জীবনটা শুধু নাটক নয় রে মূর্খ, কখনো কখনো মেলোড্রামাও হয়ে ওঠে। তক্তপোষ থেকে প্রায় জোর করে টেনেই তুলল শিবেনকে। নিচে থেকে বার 2 ট্যাক্সির অধৈর্য হর্ন শোনা গেল। যে বসে আছে সেও চঞ্চল হয়ে উঠেছে। এখান থেকে একেবারে যাদবপুরে যেতে হবে, অনেকখানি রাস্তা। ঠনঠনিয়া থেকে যাদবপুর, হ্যাঁ অনেকখানি রাস্তা বই কি, অনেকটা সময় লাগবে। ট্যাক্সি চলতে থাকুক,
সেই ফাঁকে ওরা বিয়ে বাড়ি না পৌঁছানো পর্যন্ত দিন কয়েক পিছনে ফেরা যাক, শোনা যাক না একটা পুরনো গল্প। অমিতার বাবা শৈলেশ রায়, যিনি পোর্ট কমিশনারে একটা ভালো গোছে চাকরি করেন এবং হালের দেশপ্রিয় পার্কের কাছে কাঠা দিনেক জমি কিনে কর্পোরেশনে বাড়ির প্ল্যান পাঠিয়েছেন। তিনি শিবেনের দূর সম্পর্কের আত্মীয়। শিবেন যখন চাকরিটা পাবো পাবো করছে, অথচ আজকাল করে দেরি হয়ে যাচ্ছে, সেই সময় মাস তিনেকের জন্য শিবেনকে থাকতে হয়েছিল অমিতাদের বাড়িতে। বাংলাদেশে যে ধরনের ছেলেকে বেশ ব্রাইট বলা যায়, শিবেন সেই দলের। শ্যামবর্ণের লম্বা চেহারা, অথচ হাঁটার সময় কুঁজো হয়ে পড়ে না পিঠটা। স্যুট পরলে ঝকঝকে দেখায়। শার্টের কলার তুলে দিয়ে ধুতির সঙ্গে কাবলি চটি পরলে মনে হয় পোস্ট গ্রাজুয়েটের ধারালো ছাত্র। বিদেশি সাহিত্য আর বিদেশি ফিল্মের কিছু খবর রাখে, কিছু গানেরও গলা আছে। রবীন্দ্রনাথের কয়েকটা সম্পূর্ণ কবিতা ভদ্র উচ্চারণে আবৃত্তি করতে পারে। সবার শেষে সভাপতিকে ধন্যবাদ জানাতে পারে, বেশ স্পষ্ট নির্ভীক ভঙ্গিতে। আর অমিতা তখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছে। শিবেন তাকে কয়েকটা ইংরেজি কবিতা বুঝিয়ে দিলে, গোটা কয়েক গানের সুর ঠিক করে দিলে এবং অমিতার চোখের সামনেই একটা বখাটে ছেলেকে থাবড়া বসিয়ে দিলে ঘা কতক। কিশোরী অমিতার প্রথম মেলার দৃষ্টির সামনে পুরুষোত্তম হয়ে আত্মপ্রকাশ করলে শিবেন। তারপর চাকরি নিয়ে যেদিন সে মেসে চলে গেল, সেদিন সিঁড়ির তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিল অমিতা। তারপর চাকরি নিয়ে যেদিন সে মেসে চলে এলো, সেদিন সিঁড়ির তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিল অমিতা। অসুখের ভান করে কলেজে কামাই দিয়েছিল একদিন, আর শিবেনকে প্রতিজ্ঞা করতে হয়েছিল সপ্তাহে অন্তত একদিন করেও এই বাড়িতে আসবে সে। প্রায় 1 বছর ধরে সে প্রতিজ্ঞা নিয়মিত পালন করে এসেছে শিবেন। আইএসসি পরীক্ষার পরে অমিতা যখন এলাহাবাদে আমার বাড়িতে যাওয়ার কথা ভাবছে, আর শিবেন চিন্তা করছে একটা রবিবারের সঙ্গে 2 দিন ছুটি যোগ করে নেওয়া সম্ভব কিনা, ঠিক সেই সময় বোমা ফাটালেন শৈলেশ। সে বোমা দেরাদুনের দীপঙ্কর। দীপঙ্করের মতো নাকি ছেলে আর হয় না। এমএসসি পাশ করে ফরেস্ট রিসার্চ ডিপার্টমেন্টে চাকরি করে সে। কিছুদিনের ভিতরেই বাইরে যাওয়ার স্কলারশিপ পাবে একটা। চমৎকার সুপুরুষ চেহারা। টেনিস খেলায় নাম ছিল কলেজে পড়বার সময়। মানে বাবা রিটায়ার করে মুসৌরিতে থাকেন। নির্ঝঞ্ঝাট সুন্দর সংসার। বলতে বলতে আবেগে প্রায় গলা ধরে এলো শৈলেশের। এ তো পাত্র নয়, যেন আকাশের চাঁদ। অমিতার কপালে এমন ভালো ছেলে যে জুটবে, এ আমি কল্পনাও করতে পারিনি। শুনে অমিতার মা ফোঁস করে উঠেছিলেন। অতই বা বলছো কেন? আমার মেয়ে কি ফেলবার নাকি? দেখতে সুন্দরী, লেখাপড়া শিখেছে। শৈলেশ বাধা দিয়েছিলেন। আহা, ওইটুকু লেখাপড়া আজকাল সব মেয়েই শেখে। মেয়ে আমার সুন্দরী তা বলতে পারো বটে, কিন্তু অমন ভালো ছেলে, তার জন্য কি আর রূপসী মেয়ের অভাব হতো? তর্কের জন্যেই তর্ক তুললেও কথাটা মেনে নিতে হয়েছিল মমতাকে। তা কি করে এলো এই সম্বন্ধ? হ্যাঁ, দীপঙ্করের কাকা মথুরেশ বাবু আমাদের অফিসেই চাকরি করেন যে। গলাটা নামিয়ে এনেছিলেন শৈলেশ বাবু, যেন কোথাও গুপ্তধনের সন্ধান পেয়েছেন। এমনই ভাবে চুপি চুপি বলেছিলেন, দীপু মানে দীপঙ্করের বাবা, তারই হাতে সব ভার দিয়েছেন কি না। আর মথুরেশের ভারী পছন্দ হয়েছে অমিতাকে। মেয়েকে তিনি দেখালেন কি করে? গত রবিবারে যখন অমিতাকে জুতে নিয়ে যাই, তখনই মথুরেশের সঙ্গে দেখা। কথায় কথায় সেদিনই একটু আভাস দিয়েছিলেন, আমি ভালো বুঝতে পারিনি। আজ খুলেই বললেন, ছেলে নিজে একবার দেখতে আসবে না?
না না, সে ধরনের নয় সে। বাবা কাকা যা বলবেন মাথা নিচু করে তাই শুনবে। এসবই ভালো কথা। মমতার মুখে ভয়ের ছায়া পড়েছিল এবার। কিন্তু দেনা পাওনা, সেইটাই তো আসল। হাতি কেনবার তো শক্তি নেই আমাদের। শৈলেশের মুখ উদ্ভাসিত হয়ে উঠেছিল, চোখ দুটো জল জল করে উঠেছিল আনন্দে। না, সেখানেও কোনো চাপ নেই ওদের। দীপুর বাবা ওসব জিনিসের ঘোর বিরোধী। সাহেবী ধাঁচের মানুষ কি না, আমরা যা খুশি দেব, ওদের দাবি দাওয়া নেই কিছু। এ সৌভাগ্য লটারিতে রাতারাতি লাখ টাকা পাওয়ার মতো, অথবা তার চাইতেও বেশি। যেন স্বর্গ থেকে স্বয়ং দেবদূত নেমে এসেছেন অমিতাকে তুলে নিতে। স্বামী স্ত্রী দুজনেই তৎক্ষণাৎ কাগজ কলম নিয়ে বসে গিয়েছিলেন হিসেব করতে। শৈলেশ বলেছিলেন, দেরি করা ওদের ইচ্ছে নয়, সম্ভব হলে বৈশাখেই। হয়তো মাস 6 মধ্যেই বিলেতে রওনা হবে দীপু, স্ত্রীকেও সঙ্গে নিয়ে যাবে। অমিকে বিলেতে নিয়ে যাবে? ভাটপাড়ার পণ্ডিত বংশের মেয়ে মমতার চোখে পলক পড়েনি অনেকক্ষণ। বলো কি? কিন্তু এত বড় সুখবরে খুশি হয়নি অমিতা। ছুটে পালিয়ে এসেছে ছাদে, নিজের মনে কেঁদেছে আধ ঘন্টা ধরে। ছাদের কার্নিশের কাছে গিয়ে ভেবেছে আত্মহত্যার কথা। তারপর পাশের বাড়ির গঙ্গা জলের ট্যাঙ্কের উপর একটা কালো বিড়ালের জলজলে চোখ দেখে পালিয়ে এসেছে নিচে। প্রতিবাদ অবশ্য জানালো সে পরের দিন, বাবা অফিসে বেরিয়ে গেলে। আমি এখন বিয়ে করব না মা। প্রথমটায় আমল দিলেন না মা। সেলাইয়ের কলে নিবিষ্ট মনে সুতো পড়াতে পড়াতে বললেন, কি করবি তবে? আরো পড়বো মা, বিএসসি এমএসসি। কি হবে তাতে? মমতা চোখ তুললেন এবার। কড়া পাওয়ারে চশমার নিচে অল্প অল্প কাঁপতে লাগলো চোখের পাতা দুটো। কি হবে? অগাধ বিস্ময় মার মুখের দিকে তাকিয়ে রইল অমিতা। গঙ্গার স্তব আর মহিম্ন স্তোত্র যার কণ্ঠস্থ, এ যুগে এরকম প্রশ্ন করা সেই মার পক্ষেই সম্ভব। লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াবো। এলোমেলো ভাবে অমিতা জবাব দিতে চেষ্টা করলো একটা। নিজের পায়ে দাঁড়াবার কষ্ট আর তোমাকে করতে হবে না, আমরা বিয়ে দেব তোমার। মা, মমতা রূঢ় গলায় বললেন, আজকাল ওই এক বুলি ফুটেছে তোমাদের। যেসব মেয়ের ঘর বর জোটে না তারাই আইয়ে বিয়ে পাশ করে আর ও সমস্ত কথা আওড়ায়। পাকামি করো না, তোমার যাতে ভালো হয় আমরা তাই করব। এর উপরে তর্ক করা চলে না। ব্যর্থ ক্রোধে দুমদুম করে চলে এলো নিজের ঘরে। তারপরে চিঠি লিখল শিবেনকে, শিগগির এসো তুমি, আমার সর্বনাশ হয়ে গেল, ভীষণ ব্যাপার। মাত্র 3টি লাইন, এবং ব্যাপারটা আন্দাজ করে নিতে 3 মিনিটের বেশি সময় লাগলো না শিবেনের। সমস্ত পৃথিবীর রং বিবর্ণ হয়ে গেল। কোথা থেকে যেন একটা হ্যাঁচকা টান লাগলো হৃৎপিণ্ডে। শিবেন আসতে একটা কবিতা বোঝাবার অছিলায় অমিতা তাকে ডেকে নিয়ে গেল পড়ার ঘরে। তারপরে হু হু করে কেঁদে ফেলে বললে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। খবরটা অবশ্য বাড়িতে পা দিতেই পেয়েছিল শিবেন। শৈলেশ জিনিসটাকে আপাতত যথাসম্ভব চেপে রাখতেই চেয়েছিলেন, কিন্তু আত্মীয় শিবেনের কাছে মনের আনন্দ মমতা লুকিয়ে রাখতে পারেননি। হয়তো ইচ্ছে করেই ঘরের সেদিকটাতে চেয়ার টেনে নিয়ে বসেছিল শিবেন, যেদিকে আলোটা কম, যেখানে তার বিবর্ণ কালো মুখটাকে ভালো করে দেখা যায় না, যেখানে তার চোখের বোবা যন্ত্রণা অনেকখানি আবছা হয়ে থাকে। তখনই হয়তো ছুটে পালানো উচিত ছিল শৈলেশের বাড়ি থেকে, কিন্তু যন্ত্রণা পাওয়ার পরেও যে এত বিষাক্ত নেশা আছে
সেই নেশার টানেই নির্জীব পায়ে সে অমিতার পড়বার ঘরে উঠে এসেছিল। অমিতার কান্না কিছুক্ষণ উদ্ভ্রান্তভাবে দেখবার পরে শিবেন বললে, কি করব? আমি কি জানি, তুমি উপায় করো। উপায়? উপায়? একটা পেন্সিল কাটা ছুরির হলদে বাঁটটাকে এক মনে লক্ষ্য করতে লাগলো শিবেন। তুমি ছাড়া আর কারোর সঙ্গে আমার বিয়ে হবে না, হতে পারে না। কি করা যায়? ছুরির বাঁটটার দিকে চোখ রেখে শিবেন আওড়ালো। গলার আওয়াজে এমন একটা ক্লীব কাতরতা ফুটে উঠল যে এত দুঃখের ভিতরেও একটা চাপা বিরক্তি বোধ হলো অমিতার। বাবাকে বলো, বাবাকে বলো। অমিতা আঁচলে চোখ মুছে ফেলল। রাজি হবেন কেন? প্রাণপণে একটা মর্মান্তিক হাসি হাসল শিবেন। রাজি হবেন কেন? নিজের গায়ে একটার পর একটা ছুরির আঁচড় টেনে যাওয়ার মতো বলে চলল। দীপঙ্করের পাশে আমি কে? তার বিদ্যে বেশি, চাকরি বড়, অবস্থা ভালো। দুদিন পরে বিলেত থেকে ফিরে একটা কেষ্টবিষ্টু হয়ে বসবে সে। আর আমার? অমিতা তীব্র হয়ে উঠল। থামো, থামো তুমি। যার খুশি সেই কেষ্টবিষ্টু হোক, আমার কি? আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। বাবা যদি মত না দেন, চলো আমরা পালিয়ে যাই। পালিয়ে যাওয়া? সারা শরীরে প্রবল একটা ঝাঁকুনি লাগলো শিবেনের। মাথার ভিতরে ছলকে পড়ল এক ঝলক রক্ত। অতখানি? আইন অনুসারে এখনো পুরো সাবালিকা হয়েছে কিনা অমিতা, তাই বা কে জানে। সামনে পুলিশ কেসের সম্ভাবনা। তাছাড়া চাকরি তো মাত্র মাসাষ্টেক হয়েছে, এখনো প্রবেশন চলছে। চাকরিটা পাওয়ার ব্যাপারে শৈলেশের হাত যতখানি কাজ করেছিল, যাওয়ার ব্যাপারে তার চাইতে হয়তো বেশি কাজ করবে। আর এই বাজারে একটা চাকরি গেলে। ভেতরে ভেতরে ঘেমে উঠল শিবেন। এই শীতের সন্ধ্যাতেও চুলের গোড়াগুলো ভিজে উঠতে লাগলো তার। ঠিক এই সময় বাইরে থেকে মার ডাক শোনা গেল। আমি, এক কাপ চা করে দিলি না শিবেনকে? যাচ্ছি। চোখের উপর আর একবার আঁচলটা বুলিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল অমিতা। আর এতক্ষণে যেন চাপা একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল শিবেনের। সময় চাই তার, কোনো একটা নিভৃতিতে, কোনো একটা নিঃসঙ্গ অন্ধকারের ভিতরে, যেখানে সে ছাড়া আর কেউ নেই, এমনকি অমিতাও না। সেই একান্ত অবকাশে নিজের সত্তাটাকে সে সব ব্যবচ্ছেদ করে দেখবে, দেখবে তার প্রতিটি স্নায়ু পেশি, মর্মগ্রন্থিকে। সময় চাই তার। কিন্তু অদৃশ্য মেঘনাদ দীপঙ্কর এর মধ্যে বানে বানে চেয়ে ফেলছে আকাশ। ছিমছাম পোশাকে সৌম্য মূর্তি প্রৌঢ় মথুরেশ বাবু একদিন এসে গানও শুনে গেলেন অমিতার। আপত্তি করেছিল বই কি অমিতা, কেলেঙ্কারি না ঘটিয়ে যতখানি করা সম্ভব। কিন্তু স্নেহশীল ভালো মানুষ বাবার মুখের দিকে তাকালে কেমন মায়া হয় যেন। তাছাড়া কড়া পাওয়ারের শিখার নিচে মায়ের কঠিন চোখ, হিংস্র অবাধ্য মনটা কুঁকড়ে যায় তার সামনে। ওদিকে সময় নিচ্ছে শিবেন। বন্ধ করেছে সিনেমায় যাওয়া। নতুন যে বইটা পড়বার জন্য এনেছিল, ফ্ল্যাপের পরে তার বেশি দূর এগোয়নি। নিজেকে বলবার জন্যেই জোর করেই দুদিন বসেছিল ফ্ল্যাশবোর্ডে। লাভের মধ্যে শুনতে হয়েছে মোটা রকমের হারের কড়ি। আবার চিঠি এলো অমিতার। তুমি করছো কি? শেষ পর্যন্ত সত্যি কি ওই দীপঙ্করের সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে? কিন্তু ও বাড়িতে আর যাওয়া সম্ভব নয় শিবেনের পক্ষে। একটা জ্বলন্ত যতুগৃহের মতো ওই বাড়ি। ওর প্রত্যেকটা দেওয়াল থেকে অসহ্য উত্তাপ ঠিকরে আসে। জানলা দরজার প্রত্যেকখানা কাজ দুলতে থাকে আগুনের শিখার মতো।
মানুষগুলোকেও, মনে হয় আগুনের পুতুল, এমনকি অমিতাকেও। তবু দূরে থেকেও দহন করতে থামে না। এক একবার অসহ্য হয়ে শিবেন ভাবে পালিয়েই যাবে অমিতাকে নিয়ে, কিন্তু একটার পর একটা কিন্তুর শেকল পাক দিয়ে বাঁধতে থাকে তাকে। দুপুরবেলা অসময়ে অফিস থেকে ফিরলেন শৈলেশ, অত্যন্ত উত্তেজিত। কি হলো? কি হলো? ভয় পেয়ে জানতে চাইলেন মমতা। একটা সাংঘাতিক কথা আছে, ঘরে এসো। ধরাস করে দরজা বন্ধ করলেন শৈলেশ। মুখ পকেট থেকে বের করলেন চিঠি একখানা। স্ত্রীর দিকে এগিয়ে দিয়ে বললেন, বড়। মমতা পড়লেন। এলোমেলো কাঁচা অক্ষরের চিঠি, কেউ বাঁ হাত দিয়ে লিখলে যেমন হয়। তবে বক্তব্যটা বুঝতে অসুবিধে হলো না বিশেষ। অমিতার বিয়েতে আপত্তি নেই, কিন্তু শিবেন ছাড়া আর কাউকে সে বিয়ে করবে না, কারণ শিবেনকে সে ভালোবাসে। ইচ্ছার বিরুদ্ধে আর কোথাও বিয়ে দিলে আত্মহত্যা করবে সে। শৈলেশ সভয়ে বললেন, এখন এখন আমার কি? মমতা ভয়ঙ্কর চোখে একবার তাকালেন স্বামীর দিকে, তারপর কুচি কুচি করে ছিঁড়তে লাগলেন চিঠিখানা। আমি আন্দাজ আগেই করেছিলাম। আর তো হয়ে উঠলেন শৈলেশ। তাহলে তাহলে কি শিবেনের সঙ্গেই? খেপেছ তুমি? আকাশের চাঁদ ফেলে দিয়ে মেয়েটাকে ঝুলিয়ে দেব ওই বাকি সর্বস্ব ছেলেটার সঙ্গে? মমতার চোয়াল শক্ত হয়ে উঠল। ওই শিবেনকে বাড়ির ত্রিসীমানায় আর আসতে দেব না আমি। কিন্তু অমি যে ওকে ভালোবাসে। অসহায় ভাবে শৈলেশ বললেন, জোর করে বিয়ে দিতে গিয়ে শেষকালে যদি কিছু একটা। জানলা দিয়ে চিঠি ছেঁড়া টুকরোগুলো হাওয়ায় উড়িয়ে দিতে দিতে মমতা বললেন, কিচ্ছু হবে না। তোমার আদরেই এতখানি এঁচড়ে পেকেছে মেয়েটা। 17 বছর বয়সে এখনো কাঁচা মাটির মতো মন। বিয়ে দিয়ে দাও। অমন হীরের টুকরো ছেলে। 1 মাস যেতে না যেতে শিবেনের চিহ্নটিও মনে থাকবে না। অমিতাকে ডেকে একবার। কিছু দরকার নেই। মমতা উঠে পড়লেন। তুমি বরং মথুরেশ বাবুকে বলো পাকা দেখার ব্যবস্থা করুন ওরা। শৈলেশ শেষবার একটা প্রতিবাদ করলেন, মানে যদি আত্মহত্যা করতে হলে তুমিই করবে। মমতার স্বরে ইস্পাতের ঝলক। অমন আহ্লাদে শৌখিন মেয়ের অতখানি মনের জোর থাকে না। কথাটা সম্পূর্ণ মানলেন না শৈলেশ, কিন্তু হার মানলেন। আর সত্যি তো 17 বছরের মন, একতাল কাঁচা মাটির মতো। নতুন হাতের ছোঁয়া লাগলেই আবার নতুন হয়ে উঠবে সে। তাছাড়া শিবেন, দীপঙ্কর যদি না আসতো তাহলে একবার ভাবা যেত প্রস্তাবটা, কিন্তু এখন আর সে প্রশ্নই ওঠে না। এর দিন 10 পরে শিবেনের সঙ্গে অমিতার দেখা হলো পার্কে। বাড়িতে দেখাশোনার পথ বন্ধ হয়ে গেছে অনেক আগেই। অমিতার চোখে এবার আর জল নেই, জ্বলন্ত ক্রোধ। কি করছো কি তুমি? একটা সিগারেট ধরাতে গিয়ে 3টে কাঠি নষ্ট হলো শিবেনের। ভাবছি আমার সর্বনাশ হয়ে গেলে তারপরে কি তোমার ভাবনা শেষ হবে? শিবেন অমিতার দিকে তাকাতে পারল না। তাকালো হাতের সিগারেটটার দিকে। এত কষ্ট করে ধরাবার পরেও আবার নিভে গেছে সেটা। হবেই একটা কিছু, ছাই হবে। অমিতার চোখ ঝকঝক করতে লাগলো। জানো, কালই আমাকে আশীর্বাদ করতে আসবে, জানো? শিবেন একটা ঢোক গিলল। কেমন আঠা আঠা লাগছে গলার ভিতরে। অমিতা ঝুপ করে বসে পড়ল পাশের মরা ঘাসগুলোর উপরে। একটা শুকনো শালপাতা কুড়িয়ে নিয়ে টুকরো টুকরো করতে লাগলো 2 হাতে। দীপঙ্কর,
দীপঙ্কর, অমন ছেলে আর হয় না, প্যারোডির ভঙ্গিতে বলে চলল অমিতা। MSc পাস, বড় চাকরি করেন, অমন অনেক আছে, চেহারা সুন্দর, দুনিয়ায় মাকালের অভাব নেই, ভালো টেনিস খেলোয়াড়। আমি তো টেনিসের র্যাকেট নই। আজ আবার শুনলাম নাকি বেহালা বাজায়। বেহালা তো যাত্রার দলের লোকেও বাজাতে পারে। কি বলো তুমি? কি বলবে শিবেন? দীপঙ্কর কাছে নেই, বহু দূরের দেরাদুন থেকে একটার পর একটা শব্দভেদী বান ছুঁড়ছে। যদি সে কলকাতায় থাকতো, তার দৃষ্টির সামনে থাকতো, তাহলে তার অন্তত একটা বৃত্তরেখা দেখতে পেত শিবেন। একটা রন্ধ্র খুঁজে বের করতে চেষ্টা করত তার ভিতরে, কিন্তু মাঝখানে এই বিরাট ব্যবধানটাকে ছড়িয়ে দিয়ে যেন অলৌকিক আর অসীম হয়ে উঠেছে দীপঙ্কর। রূপকথার রাজপুত্রের মতোই এখন সে একটা ভাবমূর্তি। হাজার সুপুরুষ হলেও তার সামনের গোটা দুই দাঁত অতিরিক্ত উঁচু কিনা সে কথা বলবার উপায় নেই। তার বেহালাও কখনো কখনো বেসুরে বাজে কিনা তাই বা কে বলবে? MSc-তে সে 3rd ক্লাস পেয়েছিল কিনা কোনো ক্যালেন্ডার মন্থন করেই বা আবিষ্কার করা যাবে সে কথা? দীপঙ্কর অবাস্তব, দীপঙ্কর অতি লৌকিক। বাস্তব দীপঙ্করের সঙ্গে দু একটা প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা ছিল তবু, কিন্তু এই মেঘনাদের মুখোমুখি সে দাঁড়াবে কি করে? জোর করেই শিবেন হাসতে চেষ্টা করল। আমার চাইতে অনেক যোগ্য লোকেই তো পাচ্ছ তুমি অমিতা, মেনে নাও ওকে। মেনে নেব ওকে, মেনে নেব, ছিটকে উঠে বলল অমিতা। এই কথা তুমিও বললে? বেশ, তুমি কিছু করতে না পারো, আমি করব। বার থেকে বেরিয়ে যতক্ষণ না অমিতা ট্রামে উঠল ততক্ষণ হতাশ দৃষ্টিতে সেদিকে চেয়ে রইল শিবেন। তারপরে ট্রামটা অদৃশ্য হয়ে গেলে উপরা সিগারেটটা আবার ধরাতে গিয়ে দেখল একটাও দেশলাইয়ের কাঠি নেই। কিন্তু কি করবার শক্তি আছে অমিতার? চাপা আক্রোশে একদিন ভালো করে না খেয়েই উঠে যাওয়া, রাতের পর রাত বিনিদ্র বিছানায় ছটফট করা, শিবেনকে একটার পর একটা চিঠি লেখা, আর তারপরে শিবেনের কাপুরুষতাকে ধিক্কার দিয়ে চিঠিগুলোকে ছিঁড়ে নিশ্চিহ্ন করে দেওয়া। শৈলেশ লক্ষ্য করলেন না, কিন্তু মমতা, তার দৃষ্টি এড়িয়ে যায় না নিশ্চয়ই, তবু আশ্চর্য নিরাসক্তি মমতার। তার কড়া পাওয়ারের চশমার নিচে চোখের দৃষ্টি একবারও কোমল হয়ে ওঠে না, একবারও প্রশ্ন করেন না তিনি, ভালো করে খেলি নে তো, ভালো করে খেলি নে কেন আমি? শরীর কি ভালো নেই? 2 আর 2 এর চিরন্তন যোগফলের মতোই ভাটপাড়ার পণ্ডিতের মেয়ে ধ্রুব জানেন, 17 বছরের মেয়ের মনের কাছে শিবেন একটা ভেঙে যাওয়া রঙিন খেলনা। তার জন্য শোকের পরমায়ু 2 দিনের বেশি নয়। আবার দেখা হলো পার্কে। এখনো কিছু করছো না? শিবেনের আজকাল কেমন ভয় করে অমিতাকে, কেমন মনে হয় অমিতা কোথাও তাকে স্থির হয়ে থাকতে দিচ্ছে না, বারে বারে আলোড়ন তুলে কেমন ঘোলাটে করে দিচ্ছে সব। অন্তত একটা দূরত্ব দিক, কয়েকদিনের জন্যে কিছু অবকাশ, এখানে শিবেন প্রস্তুত করে নিতে পারে নিজেকে। তবু অমিতার টানে না এসে উপায় নেই, যেন বুকের শিরাগুলোকে ধরে নিষ্ঠুরভাবে আকর্ষণ করে সে। ভাবছি, পড়া না পারা ছাত্রের গলায় জবাব দিলে শিবেন। কিন্তু কিসের আবার? তুমি ভয় পেতে পারো, আমার কোনো ভয় নেই। দীপঙ্কর, সুন্দর মুখখানাকে ব্যঙ্গে বিকৃত করল অমিতা। দীপঙ্করের মতো ছেলে পৃথিবীতে যেন একটাই জন্মায়, আবার ঘটা করে ফটো পাঠিয়েছে কাল। শিবেন মাথা তুলল, তাকিয়ে রইল মাছের চোখের মতো নির্বোধ নিষ্পলক দৃষ্টিতে। কেমন একটু
আশ্চর্য মনে হলো। অমিতা এবারে আর লক্ষ্য করছে না শিবেনকে। সামনের দিকে মেলে দিয়েছে চোখ, যেখানে ট্যাঙ্কের জলটায় মেলা শেষে রং দুলছে একরাশ মৌসুমি ফুলের পাপড়ির মতো। অমিতার চোখের তারায় ওই জলটা কাঁপছে, ওই আলোটা ছলছল করছে। ওই দূরের ম্লান পাংশু আকাশটা মেধুর হয়ে রয়েছে। সে শিবেনের সঙ্গে কথা কইছে না, যেন ঝগড়া করছে বহু দূরের দীপঙ্করের সঙ্গে। ফটো পাঠিয়েছে আবার, ভাবনা যেন দেখো কি চমৎকার আমার চেহারা। নেহাত লজ্জা করলো তাই, নইলে ওই ছবিটা মার কাছ থেকে কেড়ে নিয়ে আমি ওর মাথায় গাধা টুপি এঁকে দিতাম। অদ্ভুত অস্বস্তি ভরে শিবেন উঠে দাঁড়ালো হঠাৎ। আমার একটু কাজ আছে, আজ আমি যাই। গভীর নিমগ্ন চোখের উপরে সেই জল আর রোদের দোলা নিয়ে অমিতা বললে, যাও, কিন্তু আমি তোমায় বলে রাখছি, তুমি যদি একটা ব্যবস্থা না করো তাহলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে বিয়ের রাতে। এই সেই বিয়ের রাত, এই সেই বিয়ের রাত। নিমন্ত্রণের চিঠিটা যথাসময়ে পেয়েছিল শিবেন, আর তার অক্ষম পরাভূত মনকে আরো বেশি করে অপমান করবার জন্যেই যেন চিঠির পিঠে নিজের হাতে লিখে দিয়েছিলেন মমতা, তোমার আশা চাই। ঘরটাকে অন্ধকার করে পড়েছিল শিবেন। ভাবতে চেষ্টা করছিল পৃথিবীর কোথায় আছে সেই তিমিরান্ধ নিভৃতি, যেখানে তার পলাতক চেতনাকে নিয়ে লুকিয়ে থাকতে পারে সে, যেখানে নিজের চোখ দুটোকে নিঃশেষে ডুবিয়ে দিতে পারে আকাশের সমুদ্রে। আর ঠিক সেই সময় খবর এলো অমিতাকে বিয়ে করতে হবে তাকেই। নিতে পাঠিয়েছেন শৈলেশ নিজেই। ট্যাক্সি হু হু করে ছুটছে যাদবপুরের দিকে। একটা উদ্ভট মনস্তাত্ত্বিক স্বপন দেখছে শিবেন। মাটি দিয়ে নয়, ট্যাক্সি চেপেও নয়, জ্বলন্ত কোনো হাউইয়ের মতো মহাশূন্যে ছুটে যাচ্ছে সে। জীবন নয়, ফ্যান্টাসি। অনেকটা জলের তলা থেকে মানুষ যেমন করে উপরে ভেসে ওঠে, তেমনই ভাবেই বাস্তবের সীমান্তে উদ্ভাসিত হলো শিবেন। গাড়িটা ততক্ষণে প্রায় গড়িয়াহাটার মার্কেটের কাছাকাছি। দীপঙ্করের কি হলো? মারা গেছে। মারা গেছে! শিবেন চিৎকার করে উঠল। খবরটা বুকে এসে লেগেছে বন্দুকের গুলির মতো। সেই বন্ধু যে শিবেন আর অমিতার ব্যাপারটা জানত, শৈলেশবাবুর পরিবারের সঙ্গেও যার একটা আত্মীয়তার সূত্র রয়েছে, এবং যে পরমোৎসাহে শিবেনকে নিতে এসেছিল। অদ্ভুত নির্দয় আর জান্তব ভঙ্গিতে হেসে উঠল সে। জীবনটা শুধু নাটক নয়, কখনো কখনো মেলোড্রামাও ঘটে। ঠিক বিয়ে করতে বেরোবার আগে কল ঘরের আলোটা জ্বালাতে গিয়েছিল দীপঙ্কর। খানিকটা অবাধ্য কারেন্ট চিরদিনের মতোই আটকে রেখেছে দীপঙ্করকে। একবার শিবেনের মনে হলো, কেন কে জানে মনে হলো, বন্ধুর মুখটা সে চেপে ধরে দুহাতে। ট্যাক্সি চলতে লাগলো, যেন প্রাণপণে পালিয়ে চলল একটা নিশি পাওয়া রাত্রির কাছ থেকে। দুপাশের আলোগুলো শিবেনের চোখে যেন মুঠো মুঠো বালি ছুঁড়ে দিতে লাগলো। একটা তীক্ষ্ণ যন্ত্রণায় চোখ দুটো বন্ধ করে ফেলল শিবেন। তারপরে আরো অনেক আলো, অনেক উৎসব, অনেক কোলাহল, তীক্ষ্ণ কান্নার মতো কয়েকটা শাঁখের আওয়াজ। এসো বাবা, এসো, তুমি আমাদের বাঁচাও। কেমন একটা চাপা কণ্ঠস্বর শৈলেশের। বিয়ের রাত্রে এমন অমঙ্গল, তুমি উদ্ধার না করলে মেয়েটার আর গতি নেই। অন্ধের মতো চলল শিবেন। সবই দেখল, কিন্তু কিছুই দেখল না। শুধু একবার চোখ মেলল শুভ দৃষ্টি সময়।
এইবারে দেখবে তার অমিতাকে। মালা বদল করো, মালা বদল করো, পাশ থেকে কাকে যেন বলতে শোনা গেল। কিন্তু মালা বদল করবে কার সঙ্গে শিবেন? তার অমিতা, সে তো কোথাও নেই। এই যে দীপঙ্করের বিধবা, এর সমস্ত মুখে শ্মশানের শূন্যতা খাঁ খাঁ করছে। দিনের পর দিন দীপঙ্করকে অস্বীকার করতে গিয়ে তিলে তিলে দীপঙ্করকেই মেনে নিয়েছে সে। তিলে তিলে মুছে গেছে শিবেন। এ কোন চির বৈধবের গলায় মালা দেবে সে? কোন অভিশপ্ত শ্মশানে বসন্তের স্বপ্ন তার। মৃত্যুর মধ্যে দিয়ে আরো বড় হয়ে গেছে দীপঙ্কর, আরো বিরাট, আরো জ্যোতির্ময়। অমিতার নিষ্প্রাণ বিবর্ণ মুখের দিকে তাকিয়ে হাতের মালা মাটিতে পড়ে গেল শিবেনের। অবরুদ্ধ গলার ভিতর থেকে বোবা কান্নার মতো বেরিয়ে এলো, না না, আমি পারবো না, আমি পারবো না।